সাথে আছি আমি নাদিরাঞ্জু মিমি এবং আছেন জুবায়ের এবং সেই সাথে আয়োজনের কথা বলছিলাম। চমৎকারভাবে একটি দিন আমরা উদযাপন করতে চাই, তবে হ্যাঁ, উদযাপনে কিছু তো পরিবর্তন আসবে। যে প্রসঙ্গে বলছি আগে প্রসঙ্গটি একটু মনে করিয়ে দিতে চাই। ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিকে কেন্দ্র করেই শুভ জন্মাষ্টমী পালন করা হয়। এই উপলক্ষে দেশের বিভিন্ন মন্দিরে পূজা অর্চনা, তরক ব্রহ্ম, হরিনাম সংকীর্তন ও তরক ব্রহ্ম নামযজ্ঞেরও আয়োজন করা হয়। ঘরে ঘরে ভক্তরা উপবাস থেকে জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা ও পূজা, গীতাযজ্ঞ, জন্মাষ্টমীর মিছিল, কৃষ্ণ পূজা, পদাবলী কীর্তন করে থাকেন। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল 3228 খ্রিস্টপূর্বাব্দের 18 জুলাই। দাপর যুগের এই দিনে পাশবিক শক্তি যখন সত্য, সুন্দর ও পবিত্রতাকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই অসুন্দর, অসুর ও দানবীয় পাশবিক শক্তিকে দমন করে মানব জাতিকে রক্ষা এবং অশুভ শক্তিকে পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল পূর্ণ অবতার রূপে। পূর্ণ অবতার বলতে ভগবান বিষ্ণুর প্রত্যক্ষ উপস্থিতিকে নির্দেশ করে এবং ঈশ্বরের শক্তি ও গুণাবলী প্রদর্শন করাকে বোঝানো হয়। হিন্দু ধর্মাবলম্বীরা শ্রীকৃষ্ণকে ঈশ্বর, ভগবান, গোবিন্দ, পরমেশ্বর প্রভৃতি নামে অভিহিত করে। এই জন্মাষ্টমীর উদযাপনকে কেন্দ্র করে একজন অতিথি আছেন আমাদের সাথে, আমাদের খুব প্রিয় একজন মানুষ, পরিচয় করাচ্ছি তার সাথে। আমাদের সাথে আছেন আজ সন্তোষ শর্মা, যিনি সম্পাদক দৈনিক কালবেলা। আপনাকে আমন্ত্রণ সকালের বাংলাদেশে এবং জন্মাষ্টমীর শুভেচ্ছা। শুভ সকাল, শুভ জন্মাষ্টমী। আপনাদের মাধ্যমে, যমুনা টেলিভিশনের মাধ্যমে সমগ্র দেশবাসীর প্রতি জন্মাষ্টমীর শুভেচ্ছা রইল। সন্তোষ শর্মা, খুব স্বাভাবিক একটি বিষয় সামনে এসে দাঁড়ায় যখন আমরা জন্মাষ্টমীর উদযাপনের কথা বলি, তখন ধর্মীয় আচারের একটা বিষয় তো আছে, সেই সাথে সামাজিকতার একটা বিশাল মেলবন্ধন এখানে হয়। ধর্ম এবং সমাজ এবং আমাদের প্রতিবেশী সকল কিছু মিলেমিশে একাকার হয়ে যায়। সেই জায়গা থেকে একটু জানতে চাই, একজন সনাতন ধর্মাবলম্বী, তার চেয়ে বড় বিষয় একজন বাংলাদেশি হিসেবে আজকের এই দিনটি আপনাকে কিভাবে প্রভাবিত করে এবং আচার অনুষ্ঠান নিয়ে যদি একটু বলেন। আপনারা জানেন, আমরা একটা জিনিস বিশ্বাস করি বাংলাদেশের সনাতনী সম্প্রদায়, সেটি হচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার। একদম। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এই একটি বাক্যেই কিন্তু আপনি পেয়ে যাবেন আমরা একটা সম্প্রীতির বাংলাদেশ, আমরা একটা সাম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশ। যে বাংলাদেশ আমরা প্রার্থনা করি, সেখানে আপনি সবাই, সব ধর্মের মানুষ আমরা মিলেমিশে থাকতে চাই। এখানে আজানের ধ্বনি হবে, এখানে শঙ্খধ্বনি হবে, উলুধ্বনি হবে, এখানে গির্জার পেগোডার ঘণ্টা হবে। সব মিলে, সব ধর্মের মানুষ মিলে আমরা একত্রে শান্তিতে বসবাস করতে চাই। এটাই বাংলাদেশ। বাহ, চমৎকার। সেই একটা জায়গা থেকে প্রশ্ন, একটা সংকটময় মুহূর্ত আমরা পার করছি, নিশ্চয়ই সংকটময় মুহূর্ত, এবং সেই সংকটময় মুহূর্তের সাথে সম্পৃক্ত আরও বেশ কিছু বিষয় আমাদের সামনে এসছে। সেই বিষয়ে পরে যাব, কিন্তু সাম্প্রতিক ঘটনায় আমরা আসি। উত্তর পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কথা আমরা সবাই জানি। এই পরিস্থিতিকে মাথায় রেখেই জন্মাষ্টমী উদযাপিত হচ্ছে। আয়োজন কি ধরনের হচ্ছে, কি পরিবর্তন এনেছেন, এবং ঢাকা এবং সমগ্র দেশের চিত্রটা যদি একটু বলতেন। আমি বলি, আমি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক। আপনারা জানেন যে ছাত্র জনতার বিপ্লব, এই বিপ্লবের পূর্বাপর অনেক ঘটনা হয়েছে। এই ঘটনায় যারা নিহত হয়েছেন, আমরা তাদের জন্য প্রার্থনা করছি। এই ঘটনায় যারা আহত হয়ে এখনও হাসপাতালে ভর্তি, আমরা তাদের আশু রোগ মুক্তি কামনা করছি। এবারের জন্মাষ্টমীতে কিন্তু এটা অন্যতম একটা বিষয়। এর পাশাপাশি হঠাৎ করে আমাদের উপর একটা বন্যা। আজকে পর্যন্ত 20 লক্ষেরও অধিক মানুষ বন্যা দুর্গত। অনেকের খাবার নেই, পানিবন্দী, উদ্ধার কাজ চলছে। তাদের জন্য আমাদের সমবেদনা। আমরা যাতে এই সংকট থেকে দ্রুত মুক্তি পাই, সেজন্য আজকের দিনে বিশেষ বিশেষ প্রার্থনা করা হবে। আমরা সারা বাংলাদেশে একটা বার্তা পৌঁছে দিয়েছি, সেটা হচ্ছে যেসব জেলা বন্যা দুর্গত, সেখানে জন্মাষ্টমীর উৎসব
পরিপূর্ণভাবে বাতিল। শুধুমাত্র প্রার্থনাটুকু হবে, ধর্মীয় যেটুকু আচার আচরণ সেটা হবে। আর যেসব এলাকায় রাজধানী ঢাকা সহ বন্যা দুর্গত হয়নি সেসব ক্ষেত্রে জন্মাষ্টমী উদযাপিত হবে। তবে আমরা জন্মাষ্টমীর সকল ব্যয় থেকে কমিয়ে যেসব অর্থ বাঁচিয়ে এই বন্যা দুর্গত এলাকার মানুষের পাশে ত্রাণ সাহায্য নিয়ে যাব, সেই কাজটি আমরা করেছি। ইভেন সারা বাংলাদেশে আপনারা জানেন জেলা, উপজেলা, রাজধানী, বিভাগীয় শহর সব জায়গায় জন্মাষ্টমীর বিশাল বিশাল আনন্দ র্যালি হয়। সেটা এবার প্রতীকী অর্থে র্যালি হবে, কিন্তু আমরা পুরো ব্যয়টা কমিয়ে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াব, এটাই এবার আমাদের উদ্যোগ। কি চমৎকার, কি অসাধারণ। এবং যেই সাম্প্রতিক অসাম্প্রদায়িক দেশের স্বপ্ন আমরা দেখি, আপনার কথা এবং আপনাদের যে পরিকল্পনা সেটা শুনে মনে হচ্ছে যে আমরা একদম শুরু থেকে সেই পথেই আছি। একটা ছোট্ট জিজ্ঞাসা ছিল, আমরা তো একটা বেশ রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে গিয়েছি, সেখান থেকে উত্তরণও হয়েছে, আবার একটা বিপদের মুখোমুখি, এবং তার মানে আপনি যেমনটা বলছিলেন যে যেই অস্থির সময়টা পার করছিলাম তার পূর্বাপর আরও অনেক ঘটনা ঘটেছে আনুষঙ্গিক। এখনকার এই সময়ে জন্মাষ্টমী আজকে যেই দিনটাতে এবং যেই পারিপার্শ্বিক অবস্থা, আমরা যেমনটা জেনেছি যে কোনো অপশক্তি বা অশুভ শক্তিকে নাশ করে শুভ শক্তির পুনঃপ্রতিষ্ঠা করতে জন্মাষ্টমীর যে কৃষ্ণের জন্মের অবতার তিনি ফিরে আসেন। তো এখন এটা আপনার কাছে আপনার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি বলতেন বা আপনার ব্যক্তিগত বোধের জায়গা থেকে যে সমসাময়িকের প্রাসঙ্গিকতা কতটা তাৎপর্যপূর্ণ। খুব সুন্দর একটা সমসাময়িক প্রশ্ন। আমি আপনাকে বলি, আমরা সবাই যদি শাসক গোষ্ঠী যারাই হন তারা যদি কৃষ্ণের জন্ম কাহিনীটা পড়ে থাকেন, জেনে থাকেন, উপলব্ধি করেন, তাহলে কিন্তু আর দুঃশাসনের স্বপ্ন উঠবে না। আপনি দেখেন কৃষ্ণের জন্ম কোথায়? কারাগারে। কারণ কংস রাজা, অত্যাচারী রাজা, তার মামা, তিনি জানতে পেরেছিলেন যে তার বোনের ঘরে অষ্টম যে সন্তান হবে তার হাতে তিনি বধ হবেন। সেজন্য তাকে কারারুদ্ধ করা হলো। 7টা শিশু একে একে, 6টা শিশু একে একে নিহত হলো, হত্যা করা হলো, আরেকজনকে বোনের গর্ভে পাঠিয়ে দেওয়া হলো। কৃষ্ণের বেলায় কি হলো? জন্মের যখন গভীর রাতে, তখন তো ঝড় বৃষ্টি, তখন দুর্যোগপূর্ণ আবহাওয়া আজকের মতো। তখন যমুনা নদী পার হয়ে তাকে গভীর রাত্রে ওপারে নিয়ে হলো। সেজন্য বলা হয় যে কংস তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছিস। তো আজকের দিনে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আজকে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, সেখানে একটা আশার আলোটা হচ্ছে কি, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, উনি বিদেশ থেকে ফেরার পথে এয়ারপোর্টে নেমেই বললেন কি, যে আমি একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই। উনি সংখ্যালঘুদের উপর যাতে কোনো প্রকার নির্যাতন না হয়, কারণ উনি দেখেছেন যে 90 ঘন্টা বাংলাদেশে সরকার ছিল না, পুলিশ ছিল না, কোনো প্রশাসন ছিল না, ওই সময় কি পরিমাণ নির্যাতন নিপীড়ন হয়েছে সেটা উনি জেনেছেন। সেই জন্যই কিন্তু উনি এয়ারপোর্টে নেমেই এই কথাগুলো বলেছেন, আমরা আশ্বস্ত হয়েছি। তারপর দেখেন আস্তে আস্তে ঘটনা প্রবাহ কমতে থাকে। তিনি খুব দ্রুততম সময়ে ডাকেশ্বরী জাতীয় মন্দিরে ছুটে গেলেন, সেখানে আমাদের সাথে মত বিনিময় করলেন। সেখানে তিনি বললেন যে আমরা বাংলাদেশ একটা পরিবার। গতকালও বলেছেন তার কথা, গতকাল সে জায়গায় কত সুন্দর কথা। তারপর তিনি বিকেলবেলা ওই দিন আমাদের সাথে বৈঠকে বসলেন। সেখানে তিনি একটা দামি কথা বলেছেন যে আমরা এমন একটা রাষ্ট্র গঠন করতে চাই যে রাষ্ট্রে আর কোনোদিন মন্দির পাহারা দিতে হবে না। কারণ আপনারা দেখেছেন এইবার একটা আশার আলো কি, যে এবার যখন ঘটনাগুলো হচ্ছিল, মাদ্রাসার ছাত্র থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কর্মীরা, ছাত্ররা সবাই মন্দির পাহারা দিচ্ছে,
সংখ্যালঘু সম্প্রদায়ের গ্রাম পাহারা দিচ্ছে, আমরা আছি, আপনারা সাহস হারাবেন না ইত্যাদি বিষয়। এই বিষয়টা কিন্তু একটা সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনের পথ দেখায়। গতকালও মাননীয় প্রধান উপদেষ্টা তার ভাষণে আবার পুনর্ব্যক্ত করেছেন যে আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ করতে চাই, যে বাংলাদেশ হবে সম্প্রীতির বাংলাদেশ, যে বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ। আমরা যারা সনাতনী সম্প্রদায়, আমরা যারা পূজা উদযাপন পরিষদ করি, আমাদেরও বক্তব্য একটাই যে আমরা এদেশে থাকতে চাই, এদেশে আমার জন্ম, এদেশের আবহাওয়ায় আমি বেড়ে উঠেছি, এদেশের প্রতি আমার ঋণ আছে, আমার জন্মের দায় আছে, ঋণ আছে, কিন্তু আমরা এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। আমরা সম্প্রীতির বাংলাদেশ চাই, অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই। সংবিধানে আমার যে অধিকারটুকু আছে সেটি পূর্ণভাবে ভোগ করতে চাই। এবং আরো একটা আশার আলো, যে ছাত্র বৈষম্য বিরোধী, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, তারাও বলেছেন যে সংবিধানকে সমুন্নত রাখতে হবে এবং সংবিধানকে একটা সকল বৈষম্যের ঊর্ধ্বে আনতে হবে। চমৎকার। সন্তোষ শর্মা, ঠিক এই জায়গা থেকে আপনার কাছ থেকে জানতে চাইবো, তবে একটা বিরতির সময় আমাদের হয়েছে। দর্শক দেখছেন সকালের বাংলাদেশ, ফিরছে, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পরে আরো একবার আমন্ত্রণ সকালের বাংলাদেশে। সাথে আছি আমি মিমি এবং আছেন জুবায়ের, এবং আমাদের সাথে আমাদের অতিথি আছেন। আমরা কথা বলছিলাম সন্তোষ শর্মার সাথে, যিনি সম্পাদক দৈনিক কালবেলা। তার সাথে আলাপচারিতা চলবে, তবে সারা দেশেই উদযাপনের একটা অংশ কিন্তু রয়েছে, যেহেতু আমরা উদযাপন প্রিয় জাতি। যদিও হ্যাঁ, একটা বাস্তবতা আমাদের মাথায় রেখে এবার উদযাপন হচ্ছে সীমিত পরিসরে। সেই উদযাপনের চিত্র একটু দেখাতে চাই। আমরা যাচ্ছি সিরাজগঞ্জে সহকর্মী গোলাম মোস্তফা রুবেলের কাছে। রুবেল যুক্ত হচ্ছেন আমাদের সাথে। রুবেল, শুভ সকাল, একটু জানাবেন আজকের উদযাপন। রুবেল, শুভ সকাল এবং সেই সাথে জন্মাষ্টমীর শুভেচ্ছা। শুভ সকাল জুবায়ের এবং মিমি, সেই সাথে সকালে বাংলাদেশের সকল দর্শকদের এবং সেই সাথে সকলকেই জন্মাষ্টমীর শুভেচ্ছা। আপনি জানেন যে সারা বিশ্বব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের তাদের শ্রীকৃষ্ণের আজকে জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে কিন্তু নানা আয়োজন চলছে। সেই আয়োজন কিন্তু রয়েছে সিরাজগঞ্জেও। দেখানোর চেষ্টা আপনি দেখতে পারবেন সকাল থেকে কিন্তু এখানে একদম ছোট ছোট শিশুরা যারা রয়েছেন তারা কিন্তু সেই শ্রীকৃষ্ণের সাজ্জিত হয়ে তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা কিন্তু আজকে তাদের সেই ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে তাদের যে সমস্ত কার্যক্রম সেগুলো চালু করবেন। কথা বলে মূলত এখানে পুরোহিত রয়েছেন, সেই পুরোহিতের সাথে দিনব্যাপী তো আপনাদের নানা আয়োজন থাকবে। এই যে আজকে জন্মাষ্টমী উপলক্ষে কি কি থাকছে আপনাদের? আজকে সকালে কৃষ্ণের পুজো হবে, তারপর তার নবগুণে স্নান হবে, তারপরে আবার ভাগবত গীতার ধর্মীয় গ্রন্থ পাঠ হবে, তারপরে একটা র্যালি হবে, শোভাযাত্রা নেওয়া হচ্ছে। দুপুরের দিকে কৃষ্ণের মধ্যাহ্নের ভোগ হবে, সন্ধ্যার সময় আরতি হবে, সন্ধ্যা আরতি হবে। মানে সারাদিনব্যাপী ভগবানকে এইভাবে রাত্রের দিকে কৃষ্ণের স্তব স্তুতি, ব্রত কথা, ব্রতী যারা উপবাস আছে তাদেরকে ব্রত কথা শোনাবে। এইভাবে আয়োজন থাকবে আপনাদের। র্যালি কখন থেকে শুরু হবে, কোন কোন এলাকা জুড়ে এই র্যালিটা হবে, কি আসছে, কি কি অনুষ্ঠান থাকছে আপনাদের? সকালে আমাদের এলো এই জন্মাষ্টমী উপলক্ষে এই শোভাযাত্রা, সেই শোভাযাত্রা স্টেশন রোড হয়ে এই বড় বাজার দিয়ে বড়বুল থেকে উপর দিয়ে যাবে হলো এই ধানমান্দি পানির ট্যাঙ্কি দিয়ে সোজা কালীবাড়ি মন্দিরে যা আমাদের। এই আয়োজনের মধ্যে দিয়ে মূলত শ্রীকৃষ্ণের জন্মদিন কিভাবে আয়োজন আপনারা পালন করবেন? আজকে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম আবির্ভাব তিথি। এই তিথিতে আমরা মঙ্গল প্রদীপ জ্বালিয়ে শুরু করব, তারপরে আলোচনা সভা হবে, আলোচনার পরে আমরা একটা র্যালি করব। এই র্যালিটা ভাসানী কলেজের সামনে থেকে শুরু হয়ে বাজার স্টেশন হয়ে বাজারের মধ্যে দিয়ে গিয়ে ইলিয়ট ব্রিজ পার হয়ে ধানবান্দির ভিতর দিয়ে গিয়ে আপনার কালীবাড়িতে গিয়ে শেষ হবে। তারপরে আমরা সন্ধ্যায় বিভিন্ন মন্দিরে পূজা অর্চনা হবে, কৃষ্ণ পূজা হবে, ভগবান শ্রীকৃষ্ণের পূজা হবে এবং ভগবান শ্রীকৃষ্ণের জীবনী সম্পর্কে আলোচনা হবে। তার যে বিশেষ বিশেষ গুণাবলী, তিনি পৃথিবীতে কেন আবির্ভূত হয়েছিলেন সেই গুণাবলী সম্পর্কে বিভিন্ন মন্দিরে। ধন্যবাদ আপনাকে। দলমত নির্বিশেষে সকলে এসেছেন, ধর্মাবলম্বী সকলে মিলে এসেছেন আজকে। আপনারা কেমন লাগছে এসে? না, আসলে তো আমাদের সিরাজগঞ্জ শহর হচ্ছিল সম্প্রীতির শহর। আমরা সকল ধর্ম বর্ণ নির্বিশেষে শান্তিপূর্ণভাবে যাতে
শ্রীকৃষ্ণের এই জন্ম অষ্টমী উদযাপিত হয়। সেই কারণেই আমরা এসেছি যে এখানে কোনো যেন বিশৃঙ্খলার সৃষ্টি না হয় অথবা কোনো অশুভ শক্তি যাতে কোনো দুর্ঘটনা ঘটাতে না পারে, আমরা সেই কারণেই নিজেদের চেতনার বোধ থেকেই আমরা এখানে এসেছি। ধন্যবাদ আপনাকে। সেটি আমরা দেখতে পাচ্ছি, এই যে শ্রীকৃষ্ণের জন্মদিনে আজকে উপলক্ষে আপনারা এসেছেন, আজকে মূলত কি কি আরাধনা করবেন আপনারা? এখানে গান হবে, নাচ হবে, গীতা পাঠ হবে, এটুকুই। কি কি আরাধনা করবেন আজকে আপনারা? নিজের জন্য ভগবানের কাছে অনেক কিছু আরাধনা করার আছে, যা বলার আমার কথা, সবার কথা, মঙ্গলের কথা, দেশের, এই ইচ্ছাই। ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি দেখছিলেন যে আজকে মূলত শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে তাদের নানা আয়োজন থাকছে সিরাজগঞ্জ জেলাব্যাপী, এবং সেই আয়োজনের মধ্যে দিয়ে কিন্তু তারা জানা দিতে চাচ্ছে যে আসলে শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের যে সমস্ত আরাধনা রয়েছে সে আরাধনা করবেন, সে তারা বিভিন্ন প্রার্থনা করবেন এবং দিনব্যাপী তাদের আয়োজনের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মদিনটি পালন করবেন সিরাজগঞ্জের সনাতন ধর্মাবলম্বী। অসংখ্য ধন্যবাদ রুবেল, অসংখ্য ধন্যবাদ রুবেল, কি চমৎকার করে দেখাচ্ছিলেন এবং উদযাপনের একটা রং আমরা কিন্তু দেখছিলাম। আপনি দেখেন এই সিরাজগঞ্জে 5 তারিখের আগে 4 তারিখে রায়গঞ্জে একজন আমাদের সম্প্রদায়ের সাংবাদিক নিহত হয়েছে, এবং 5 তারিখের পরে আমাদের বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের একজন নেতার বাড়িতে অগ্নিসংযোগ হয়েছে। তারপরেও কিন্তু দেখেন সম্প্রীতির বন্ধনের কথা বলে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন হচ্ছে। একদম। এই একটা জায়গায় আমার প্রশ্ন, সন্তোষদা, খুব স্বাভাবিকভাবেই আমি যে বাংলাদেশে বড় হয়েছি বা আপনি যে বেড়ে ওঠাটা দেখেছেন, পূজার সময় যখন স্কুল ছুটি হতো, কে কার বাড়ি যাচ্ছে, কে কি, এগুলোর কোনো বিচার ছিল না। এইভাবে বড় হতে হতে হঠাৎ করে আমাদের সামনে পুরো প্রেক্ষাপট বদলে দেওয়া হলো, আমাদের দুটো ধর্মকে দুপ্রান্তে দাঁড় করানো হলো, নিজেদের মধ্যে সংকট তৈরি করবার সকল উপকরণ ঘির হিসাবে ঢালা হলো। তারপরের প্রেক্ষাপট আপনার সবার জানা, আমাদের সবারই জানা। সেখান থেকে ঘুরে এসে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের যে শুভ সূচনা হয়েছে, ওই যে আপনি বলছিলেন মাদ্রাসা শিক্ষার্থীদের মন্দির পাহারা দিতে দেখেছি, সনাতনীদের আমরা এসে এবার বন্যা পুনর্বাসনের জন্য, ত্রাণ সরবরাহের জন্য উদযাপনের অর্থ দিতে দেখেছি। কিন্তু একদম স্পষ্টতভাবে বলতে চাই, ভারতীয় গণমাধ্যম এই পুরো 5 আগস্ট পরবর্তী পুরো বিষয়টাকে যেভাবে এক্সাজারেট করেছে, বাংলাদেশের ব্যান্ডিংটাকে ঠিক যেভাবে দেবার চেষ্টা করেছে, একজন গণমাধ্যম কর্মী হিসেবে বিষয়টাকে কিভাবে মূল্যায়ন করবেন? ভাই জুবায়ের, আমরা বাংলাদেশে থাকি, এদেশেই আমাদের জন্ম। কোন দেশের গণমাধ্যম কি বলল না বলল এটা আমাদের উদ্দেশ্য নয়। ঘটনা ঘটেছে, এটা সরকার এবং আমাদের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে প্রত্যেক উপদেষ্টা উল্লেখ করেছেন। ইভেন আপনারা আমাদের বাংলাদেশের গণমাধ্যম প্রত্যেকটি ঘটনা তুলে ধরেছে, যমুনা টিভিও তুলে ধরেছে, বাংলাদেশের সকল দৈনিক পত্রিকা এগুলো তুলে ধরেছে। আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে বাংলাদেশি মিডিয়ায় কি প্রচারিত হয়েছে সেটার উপর নির্ভর করব। এবং আপনাকে একটা কথা বলি, এগুলো হচ্ছে কেন জানেন? 71-এর পর থেকে যে অসাম্প্রদায়িক চেতনা, গণতান্ত্রিক চেতনা নিয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের জন্ম, তারপরের থেকে দুঃখজনক হলো একটা ঘটনা সত্য, গত 53 বছরে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর, ধর্মীয় সংখ্যালঘুদের উপর যে অন্যায়, নিপীড়ন, অত্যাচার হয়েছে, আপনি শুনলে আশ্চর্য হবেন, একটি ঘটনারও বিচার হয়নি। এই যে বিচারহীনতার সংস্কৃতি, সেটা বারবার এই ঘটনার পুনরাবৃত্তি ঘটায়। সেজন্য আমরা এবার বলেছি যে আমরা এমন একটা ব্যবস্থা চাই যাতে ঘটনা হতে পারে, সেই ঘটনার বিচার হলে তারপর না হয় অপরাধীরা শাস্তি পাবে, না হলে তো এরকম হইতেই থাকবে। আপনি জানেন বাংলাদেশে যতটা নির্বাচন হয়েছে, প্রত্যেকটা নির্বাচনের আগে পরে এই সনাতনী সম্প্রদায়ের উপর অত্যাচার নেমে এসেছে। কারণ কি ভাই, ভোট দেওয়ার অধিকার আপনারও আছে, আমারও আছে, সবাই আছে। আরেকটা বিষয় আছে, বাংলাদেশের সকল হিন্দুকে একটা রাজনৈতিক ব্র্যাকেট বন্দি করার একটা অপচেষ্টা আছে, ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করার একটা অপচেষ্টা আছে। আসলে এটা সত্য নয়, হয়তো বা থাকতে পারে, সরি, কিন্তু একটা জিনিস বুঝতে হবে, বাংলাদেশের হিন্দুরা কোনো রাজনৈতিক দলের ব্র্যাকেট বন্দি নয়। আমরা যারাই অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বলবে, যারাই সম্প্রীতির বাংলাদেশের কথা বলবে, যারাই বৈষম্যহীন বাংলাদেশের কথা বলবে, আমরা তাদের সাথে আছি।
মানে যে আমার অধিকার সুরক্ষিত রাখবে আমি তার পক্ষ। আমি কি চাই? আমি চাই আমার উপর হামলা হবে না, আমার উপর হামলা হলে বিচার হবে, এটাই আমি চাই। নিশ্চয়ই আমরাও চাই এমনটাই হোক, বিচারহীনতার সংস্কৃতি থেকে। আজকের জন্মাষ্টমীর মর্মাত্ম আমরা বারবার বলতেছি, একই জিনিস। নিশ্চয়ই একই জিনিস। আমরা উদযাপনে আরো একটু রং এই মুহূর্তে যুক্ত করতে চাই আমাদের এই আয়োজনে। আমরা চেষ্টা করব ঢাকেশ্বরী মন্দিরের উদযাপন একটু দেখাবার যদি সম্ভব হয়। তবে যে জায়গাটা আবার ফিরে আসতে চাই, ঢাকেশ্বরী মন্দির কেন্দ্রিক কিন্তু একটা উদযাপন হয়, আজ সেখানটার উদযাপনের আয়োজনটা একটু। আজকে সেখানে সকাল 8টায় যজ্ঞ অনুষ্ঠান শুরু হবে। এটার মূল উদ্দেশ্য হচ্ছে সারা বাংলাদেশের, সারা পৃথিবীর মঙ্গল কামনা, প্রত্যেক মানুষের জন্য মঙ্গল কামনা, বিশ্ববাসীর জন্য মঙ্গল কামনা। বাংলাদেশে আমরা যাতে সুখে, শান্তিতে, সম্প্রীতিতে, সমৃদ্ধিতে বসবাস করতে পারি, সেই জন্য বিশেষ প্রার্থনা। এরপরে বিকেলে সবাই কিন্তু উপবাস থাকবেন আজকে, পূজা অর্চনা শেষ না হওয়া পর্যন্ত। মা বোনেরা, প্রত্যেক পুরুষরা, সবাই, ভক্তরা সবাই উপবাস থাকবেন। বিকেলে আমাদের এই ঐতিহাসিক রাজধানী ঢাকার জন্মাষ্টমীর মিছিল, এটা একটা ঐতিহাসিক ঘটনা। সেই মিছিল বিকেল 3টায় বের হবে। এরপরে সন্ধ্যায় কীর্তন হবে, আরতি হবে, কৃষ্ণ পূজা হবে। এর মধ্যে দিয়ে আবারও বলছি, একটি সম্প্রীতির বাংলাদেশের, বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখতে চাচ্ছি। এবং সেই স্বপ্ন দেখা অব্যাহত থাকুক, এমনটাই আমাদের প্রত্যাশা থাকবে। যেমনটা আমরা আসলে সিরাজগঞ্জ থেকে ওখানে আমাদের সহকর্মী রুবেলের মাধ্যমে দেখছিলাম যে সেখানে সকালবেলাতেই একটা সাজ রব, প্রত্যেকের মধ্যেই একটা উৎসব মুখর একটা পরিবেশ তৈরি হয়েছে ওখানটায়। এবং ছোট ছোট শিশু যারা আছে প্রত্যেকেই কৃষ্ণের অবতারে এই সাত সকালে সেজে সেখানে উপস্থিত থাকা। এবং এই শিশুদের কথাই যদি বলি, শিশুদেরকে সুন্দর একটা সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক একটি দেশ যদি আমরা দিতে চাই, সেক্ষেত্রে আপনার দিক থেকে আপনি কি ধরনের পরামর্শগুলো দিতে পারেন? আপনি দেখেন, শিশুদের ভবিষ্যতের কথা বলছি, নতুন প্রজন্মের কথা বলছি। আপনি এবার 5ই আগস্টের পরে একটা ঘটনা খেয়াল করবেন, যে মন্দির পাহারা দেওয়ার কথা বললাম। এই ঘটনার পরে প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন মন্দিরে গিয়েছে। আপনি দেখেন ঢাকেশ্বরী মন্দিরে বিএনপির নেতৃবৃন্দ ছুটে এসেছেন, এই ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জামাত ইসলামীর নেতৃবৃন্দ ছুটে এসেছেন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতৃবৃন্দ ছুটে এসেছেন, হেফাজত ইসলামের মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দেওয়ার জন্য দাঁড়িয়েছিলেন। এটা অদ্ভুত এক সম্প্রীতির সাক্ষ্য দেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, বিশেষ করে সার্জিজ আলম এবং হাসনাত সাহেব, দুজনেই দুবার ঢাকেশ্বরী মন্দিরে গেছেন, আমাদের সাথে কথাবার্তা বলেছেন। মাননীয় প্রধান উপদেষ্টা গেছেন। তার মানেটা কি? আসলে আমরা প্রত্যেকেই এবার আন্তরিকভাবে চাচ্ছি একটা সুন্দর বাংলাদেশ, সুন্দর ভবিষ্যৎ, সুন্দর সোনালী স্বপ্নের বাংলাদেশ। এবং সেই পথে আমরা জন্মাষ্টমী উদযাপন করছি। আমরা আর হানাহানি চাই না, আমরা কোনো প্রকার সংঘাত চাই না, আমরা এখানে একটা সুন্দর ভবিষ্যৎ রচনা করতে চাই। একদমই তাই। আমরা যথেষ্ট হানাহানি দেখে সকলের সমান অধিকার। নিশ্চয়ই এই আলোচনায় আমরা ফিরবো, আরেকটা বিরতির সময় হয়েছে। ঘাতক বুলেট কখনো চেনে না আপনি কোন ধর্মের, কোন সম্প্রদায়ের, কোন বর্ণের, কোন গোত্রের, কোন সমাজ ব্যবস্থার। বানের জলও চেনে না, শুধু চেনে মানুষ আপনি। প্রকৃতি ঠিক সেভাবেই আমাদের বিচার করে। তবে আমরা কেন পারিনি, আমরা কেন পারছি না? তবে এবার পারতে চাই। এই বিষয়টি মাথায় রেখে একটা ছোট বিরতি নিতে চাই। বিরতি থেকে ফিরে এসে আরো আলোচনা কোথাও যাবেন না। দর্শক, বিরতির পরে আমন্ত্রণ যমুনা টেলিভিশনের প্রতিদিনের আয়োজন সকালের বাংলাদেশে। আছি আমি মিমি, সাথে আছেন জুবাইর এবং আছেন দৈনিক কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা। দাদার কাছ থেকে আসলে আজকে সারাদিনে জন্মাষ্টমী কেন্দ্রিক যে যজ্ঞগুলো হবে বা যেই ধরনের কর্মপরিকল্পনা, উৎসব নিয়ে আপনাদের যেই ধরনের আয়োজন, সবটাই শুনছিলাম। এবং আমরা সিরাজগঞ্জেও সেখানে যুক্ত হয়েছিলাম আমাদের একজন সহকর্মীর মাধ্যমে। বেশ দারুণ একটা উৎসব মুখর পরিবেশ আমরা দেখেছি।
এবং আপনার সাথে আমাদের যে আলোচনা হচ্ছিল তার মধ্যে আমরা জেনে নিলাম যে আজ ঢাকেশ্বরী মন্দিরে কি হতে পারে বা কি আয়োজন সেখানে রাখা হয়েছে সেই সম্পর্কেও আমি যদি আপনাকে একটু আলাদাভাবে জিজ্ঞেস করি যে আজকের দিনটি নিয়ে আপনার যদি বিশেষভাবে কোনো কিছু বলার থাকে, ছোটবেলার স্মৃতি হতে পারে। আমি আবারও বলতে পারি আপনাকে, জন্মাষ্টমী আমি কৃষ্ণের জন্মের পরিবেশটা বারবার বলতেছি, সেরকম একটা পরিবেশ থেকে আমরা মুক্তি পাওয়ার জায়গায় এসেছি। এরপরে কেন এই ঘটনাগুলো ঘটতেছে এটার থেকে পরিত্রাণ পেতে হবে। যেমন আপনারা লক্ষ্য করেছেন যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক বা অন্যান্য শিক্ষকদেরকে টার্গেট করে করে পদত্যাগে বাধ্য করা হচ্ছে। এটা কোনো মানে সত্যিকারের সুন্দর সমাজের কাম্য হতে পারে না, একদমই না। আমি বলবো না যে শুধু সনাতন সম্প্রদায়ের শিক্ষকদের করা হচ্ছে তা না, মুসলিম সম্প্রদায়ের শিক্ষকদেরও করা হচ্ছে, তবে সনাতনী সম্প্রদায়ের শিক্ষকদের এখন টার্গেট করে করে করা হচ্ছে বিভিন্ন জায়গায়। আমি আশা করি মাননীয় শিক্ষা উপদেষ্টা কিন্তু একটা ঘোষণা দিয়েছেন যে এইভাবে যেগুলো করা হচ্ছে এগুলো কোনোটাই ঠিক থাকবে না। আমি ছোট্ট ঘটনা বলি আপনাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনারা সবাই জানি এটা মুক্ত ভক্তি চর্চার কেন্দ্র, প্রাচ্যের অক্সফোর্ড বলি। আমার বন্ধু গণিতের শিক্ষক ডক্টর চন্দ্রনাথ পোদ্দারকে সারাটা দিন আটকে রাখা হয়েছিল পদত্যাগ করার জন্য। তাহলে তার মানসিক অবস্থা, পরিবারের অবস্থা আপনারা চিন্তা করেন। এমনটা তো ওনার ভিন্ন মত থাকতে পারে একটা মানুষের, তাই বলে তাকে জোর করে পদত্যাগ করাইতে হবে এটা কারো কাম্য হতে পারে না। আমি এই ঢাকা শহরে একটা স্কুলের কথা বলতে পারি, মিরপুর মডেল একাডেমি। সেই স্কুলের যিনি প্রধান শিক্ষক তিনি বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। ওই স্কুলটি রাজধানী ঢাকায় সেরা স্কুল নির্বাচিত হয়েছে। সেই স্কুলের প্রধান শিক্ষককে জোর করে পদত্যাগে বাধ্য করা হচ্ছে। আমরা চাই এই ঘটনাগুলো না ঘটুক, সেই কংসের রাজত্ব ফিরে না আসুক। বাহ, আমরা সেটা চাই না। আবার দেখবেন মুসলিম শিক্ষকদেরও করা হচ্ছে বিভিন্ন জায়গায়। আমরা এই জিনিসটা চাই না, এটা আজকের দিনের প্রত্যাশা। আরেকটা বিষয় আমি বারবার বলি, অতীতে যা হয়েছে কোনো সরকারের সময়, আমি কিন্তু বারবার বলছি, আওয়ামী লীগ সরকার বলেন, বিএনপি সরকার বলেন, কোনো সরকারের সময় আমাদের সম্প্রদায়ের উপর যা যা নির্যাতন নিপীড়ন হয়েছে কোনো বিচার হয়নি। আশা করি এবার হবে, ভবিষ্যতে হবে। আমরা আর কংসের মতো রাজত্ব চাই না, সকলে ন্যায় বিচার পাবে, এটাই হচ্ছে প্রার্থনা। আজকের জন্মাষ্টমীর দিনে দাঁড়িয়ে আমি আবারও বলছি, আমরা কিন্তু সেই বাংলাদেশ চাচ্ছি, বৈষম্যহীন সম্প্রীতির বাংলাদেশ। বাহ দাদা, যেমনটা আপনি বললেন যে কংসের সেই রাজত্ব, কংসের সময়টা আমরা চাই না। কংস ফিরে এলে একই সাথে ফিরে আসবে কৃষ্ণেরাও, এটাই আমরা প্রত্যাশা রাখতে পারি। সেই সাথে আপনার থেকে একটা ছোট্ট বিষয় জানার ছিল, যেটা আসলে আপনার থেকে শুরু থেকে আমার খুব জানবার ইচ্ছা ছিল, যে ছোটবেলার যে আপনার জন্মাষ্টমীর দিনটি, সেইটার সাথে তো এখন বড়বেলায় আমূল একটা পরিবর্তন এসেছে স্বাভাবিকভাবেই। সেই ছোটবেলাটা নিয়ে একটু জানতে চাচ্ছি, যে তখনকার বাবা মা, পরিবারের অন্যান্য যারা ছিলেন, কালের স্রোতে হয়তো অনেককেই হারাতে হয়েছে। তো সেই ছোটবেলাটা কেমন ছিল, বা সেই সময় সমাজ ব্যবস্থা, সেই সময়ের যে ধর্মীয় সম্প্রীতির জায়গাটা যদি বলি, তখন কেমন দেখেছেন আপনি? আমি আমার নিজের ছোটবেলা দিয়েই বলি আপনাকে। আমার বাবা মা সবাই উপবাস রাখতেন, এবং আমরাও এই জন্মাষ্টমীতে উপবাস থাকতাম ছোট থেকেই, ছোটবেলা থেকেই। এবং তারপরে তো প্রসাদ, কৃষ্ণ পূজা। আমার ছোটবেলার সময়ে আসলে জন্মাষ্টমীর মিছিলটা হতো না। এটা বাংলাদেশে চালু হয়েছে 89 সাল থেকে। তখন আমি তো 5 বয়সী হয়েছি, তরুণ। এখন সেই ছোটবেলায় আরেকটা বিষয় লক্ষ্য করতাম, জন্মাষ্টমী বলেন, দুর্গাপূজা বলেন, লক্ষ্মী পূজা বলেন, কালী পূজা বলেন, সরস্বতী পূজা বলেন, প্রত্যেকটি পূজায় আমরা বন্ধু বান্ধব সবাই মিলে একসাথে প্রসাদ খেয়েছি। সেখানে কিন্তু কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, খ্রিস্টান এটা ছিল না। আমার বাড়ি কক্সবাজার,
সেই ঐতিহাসিক রামুতে। সেখানে বৌদ্ধ সম্প্রদায় আছে, রাখাইন সম্প্রদায় আছে, মুসলিম সম্প্রদায় আছে, আমরা সনাতনী সম্প্রদায় আছি। সকল সম্প্রদায়ের কিন্তু আমার বন্ধু বান্ধবী ছিল এবং এই পূজার সময় বাড়ি বাড়ি গিয়ে প্রসাদ খাওয়া, সবাই বন্ধুরা হই হুল্লে করা। আবার ঈদ আসলে একই জিনিস, একই দৃশ্য। এমনও আছে, আমার বাড়ির পিছনের বাড়িটা মুসলিম বাড়ি। পুজোর সময় আসলে আমাদের কিছু লাগলে ওই বাড়ির দাদারা কিনে দিতেন। বাহ। ঈদের সময় আমার বড় ভাইরা ওই বাড়ির ছেলে মেয়েদের কিনে দিতেন। বাহ। এই কালচারে আমরা বড় হয়েছি, এই সভ্যতায় বড় হয়েছি। আজকের দিনে এগুলো হারিয়ে যেতে বসেছে, কিন্তু যে নতুন সূচনা বাংলাদেশের, নতুন যাত্রা, এই যাত্রায় আবার সেই জিনিসটি ফিরে পেতে চাই। নিশ্চয়ই। আমি শুরু করেছিলাম, বারবার বলি একটি কথা, ঈদের নামাজটা আপনার, কিন্তু ঈদের উৎসবটা আমাদের সবার। এবং আমি তো রোজা আপনার, ইফতারের সময় কিন্তু আমিও একসাথে বসি। পূজা আমাদের, একদম ধর্মীয় জাস্ট আচরণটুকু আমাদের, নিমন্ত্রণ উৎসবটা পুরা সকলের। আপনি দেখবেন পূজা মণ্ডপে যারা যায় এর মধ্যে কত শতাংশ হিন্দু সম্প্রদায়, এর চেয়ে তো অনেক বেশি মুসলিম সম্প্রদায়ের মানুষ। নিশ্চয়ই আমরা চাই, আমরা এভাবেই হাত ধরে এগোতে চাই। অসংখ্য ধন্যবাদ সন্তোষ শর্মা আপনাকে, এবং সেই সাথে আপনার মাধ্যমে সনাতন ধর্মাবলম্বী যারাই রয়েছেন তাদের আরও একবার শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে। হ্যাঁ, যেটা বলছিল আমাদের অতিথি সন্তোষ শর্মা, আমাদের প্রত্যেকেরও এমনটাই চাওয়া, যে বিভাজনে আমাদের আলাদা করা হয়েছিল এমন কিছু আমরা চাই না, অতীত পুনরাবৃত্তি হোক এমন চাই না, তবে হ্যাঁ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে চাই বাংলাদেশি হতে। আজকের মতো এখানেই বিদায় নিব, ভালো থাকবেন সবাই। এবং দাদার কথা দিয়ে আসলে চেষ্টা করতে চাচ্ছি, তিনি যেমনটা বলছিলেন ধর্ম যার যার উৎসব সবার, আবার একইভাবে ধর্ম যার যার রাষ্ট্র সবার। অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন নিয়ে শেষ করছি এখানেই। শুভ সকাল। শুভ সকাল।